প্রোপিন আমরা নামকরণ কিছু আলোচনা করি। দ্বিবন্ধন যে দিক থেকে কাছে নাম্বারিং সেই দিক থেকে করতে হবে। দ্বিবন্ধন যে দিক থেকে কাছে নাম্বারিং সেই দিক থেকে করতে হবে। যদি দ্বিবন্ধনের চেয়ে সক্রিয় গ্রুপ যোগের মধ্যে না থাকে, দ্বিবন্ধনের চেয়ে সক্রিয় কোনো গ্রুপ এখানে নাই, সুতরাং দ্বিবন্ধনকে প্রাধান্য দিয়ে নাম্বারিং করতে হবে। এর নাম কি? 2-মিথাইল প্রোপিন। এখানে একটা কার্বনের সাথে দ্বিবন্ধন আছে প্রথম কার্বনের সাথে, তাহলে স্যার 2 মিথাইল হলো কেন? আবার বলো প্রশ্ন। স্যার এখানে কার্বন 1 এর সাথে আছে না দ্বিবন্ধন, তাহলে স্যার 2 মিথাইল হলো। মিথাইল যখন আমি নাম্বারিং বসাবো, 2 মিথাইল, মিথাইল তো 2 নম্বরে, অ্যালকেনে হয় অ্যালকিনও হবে। যদি মিথাইল তো 2 নম্বরে, এর জন্য 2 আইসোবিউটিন আছে, এটা আইসোবিউটিন বলা যাবে। আইসোবিউটিন, এটা আইসোফর্ম আছে না, এটার প্রচলিত নাম আইসোবিউটিন। আইসোফর্ম আছে, দুইটা মিথাইল আছে এই কার্বনের সাথে, তাহলে আইসো, আর মোট কার্বন 4টা আইসোবিউটিন। আচ্ছা এবার একটু খেয়াল করো, আমি যোজনী মিলাইলাম। স্যার বিউটিলিন যদি কোনটা স্যার? আইসোবিউটিলিন 4 1 2 3 4। যখন আমি নাম্বারিং বসাবো তখন আমি এদিকে 2 নম্বরের, এদিকে কাউন্ট করলে 2 নম্বরের দ্বিবন্ধন এটা কাউন্ট করব। আর যদি আমি এদিকে নাম্বারিং বসাতাম 1 2 2 নম্বর এটা, বামের থেকে নাম্বারিং বসালে ডান পাশের বন্ধন, ডান থেকে বসালে বাম পাশে। ঠিক আছে কথাটা? আচ্ছা এখন দেখো এই তিনটা সমাণু এর দ্বারা সম্ভব। এবার প্রশ্নটা বুঝো, এটা কিন্তু উদ্দীপকে থাকে, অনেক উদ্দীপকে থাকে C4 H8 এর দ্বারা তিনটা সমাণু সম্ভব। একটা সমাণু দিব A, একটা সমাণু দিব B, একটা দিব C। এবার প্রশ্ন করব আমরা, উদ্দীপকের এই ABC সমাণুগুলোর মধ্যে কোন সমাণুটি জ্যামিতিক সমানুতা দেয়? বি বি কোনটা দিবে জ্যামিতিক সমানুতা? কে বুঝো না, একটু বলতে হবে। স্যার আমি বুঝো না, এটা সাথে সাথে বলবা, নাহলে কিন্তু জমে ধরতে পারবো না। একটু গ্যাপ থাকলে আপনার সমস্যা। জ্যামিতিক সমানুতা B যোগটা দিবে, A যোগ দিবে না, C যোগ দিবে না, A আর C দিবে না। কেন B যোগটা দিবে আর দুইটা কেন দিবে না? গত ক্লাসে আমরা বলছিলাম যে কার্বন 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 কার্বন, দেখো আমি B যোগটাকে যদি আমি এই ফরম্যাটে লিখি, কার্বন কার্বন দ্বিবন্ধন, আমরা যখনই সমাণু দেখাবো জ্যামিতিক সমাণু, কার্বন কার্বন দ্বিবন্ধনটা আগে দিব, দেওয়ার পরে আমরা কিন্তু এরকম কোনাকুনি দিব, আমরা ওটা জ্যামিতিক সমানুতা মিলাইতে পারবো না। যখনই জ্যামিতিক সমানুতা বলবে যে যোগের ইকরা জ্যামিতিক সমানুতাটা এই যোগের মধ্যে কোনটা হবে, তাহলে তোমাকে দ্বিবন্ধনটা আগে, কার্বন কার্বন দ্বিবন্ধনটা আগে দিতে হবে। দেওয়ার পরে কিন্তু আবার সোজা রাখবা না, এরকম ভাগ করে দিবা বন্ধন, তারপরে তুমি বাকি গ্রুপগুলো দিবা। আমি আরেকটা উদাহরণ দেখো, তাহলে এখানে দেখো তো এই যে দ্বিবন্ধন, কার্বন কার্বন দ্বিবন্ধন, হাইড্রোজেন কয়টা আছে? 2টা। তাহলে আমি হাইড্রোজেন 2টা যদি এখানে একটা হাইড্রোজেন দেই, এখানে একটা হাইড্রোজেন দেই, বুঝছি কিনা? यस স্যার। আর বাকি কি থাকে? একটা CH3, একটা CH3, দুইটা আমি যদি মিথাইল এখানে একটা হলো। CH3 দেই, এখানে একটা CH3, সিস বিউটিন 2। বুঝছে? তাহলে আমরা বলছিলাম দ্বিবন্ধনযুক্ত কার্বনের যদি একই পাশে একই ধরনের গ্রুপ বা পরমাণু থাকে, তাহলে এক পাশে বলতে এই পাশে না, সরি, এই যে এই পাশ আর এই পাশ, উপরে নিচে, তাহলে উপরে যদি আমি ধরি এই দুইটা একই রকম গ্রুপ, মিথাইল গ্রুপ, অথবা আমি যদি এই দুইটা ধরি একই রকম পরমাণু, যদি একই পাশে একই ধরনের গ্রুপ অথবা পরমাণু থাকে তখন তাকে বলি আমরা সেম সাইড। সেম সাইড মানে ল্যাটিন ভাষায় বলি সিস। তাহলে এটাকে আমরা বলবো সিস টু বিউটি, সিস টু বিউটি। তাহলে সিস সমাণু কখন হবে? দ্বিবন্ধনের একই পাশে যদি একই ধরনের গ্রুপ বা পরমাণু থাকে। এখন একটু লক্ষ্য করো, এখানে বলো আরেকটা কন্ডিশন বলছিলাম, দ্বিবন্ধনযুক্ত যৌগের মধ্যে জ্যামিতিক সমানুতা হবে যদি তিনটা কন্ডিশন বলছিলাম। এই দ্বিবন্ধনযুক্ত কার্বনে এই দুইটা গ্রুপ বা পরমাণু যদি পরস্পর থেকে ভিন্ন হয়, একটা মনে রাখবে, দ্বিবন্ধনযুক্ত কার্বনে এই দুইটা গ্রুপ বা পরমাণু যদি পরস্পর থেকে ভিন্ন হয় তাহলে জ্যামিতিক সমানুতা দিবে। এখন এটা জ্যামিতিক সমানুতা দিবে, এখন তার ট্রান্সফর্মটা কি হবে? তাহলে আমরা এই মিথাইলটা নিচে দিব, হাইড্রোজেন উপরে দিব, তাহলে বিপরীত পাশে হয়ে গেল। তাহলে এটা কি হয়ে যাবে? ট্রান্স মানে অ্যাক্রস সাইড, কোনাকুনি। এবার এই অ্যালকিনটা আমরা প্রতিসমান অপ্রতিসম বোঝানোর জন্য বলতেছি যে এই অ্যালকিনটা কি প্রতিসম অ্যালকিন না অপ্রতিসম? এখন কোনটা প্রতিসম? প্রতিসম। প্রতিসম আমরা কিভাবে বুঝবো? দ্বিবন্ধনযুক্ত কার্বনে যদি অ্যালকিনের ক্ষেত্রে দেই,
দ্বিবন্ধনযুক্ত কার্বনের যদি সমান সংখ্যক গ্রুপ বা পরমাণু থাকে, যেমন এই দ্বিবন্ধনযুক্ত কার্বন, এই যে দ্বিবন্ধনযুক্ত কার্বন, একটা হাইড্রোজেন একটা মিথাইল, একটা হাইড্রোজেন একটা মিথাইল, তাহলে এটাকে কি বলবো আমরা? প্রতিসম। আর এটা কি? অপ্রতিসম। এখানে দ্বিবন্ধনযুক্ত এক কার্বনের মধ্যে হাইড্রোজেন দুইটা, আরেক কার্বন হাইড্রোজেন একটা, বাকিটা আরেকটা গ্রুপ, তাহলে এটা অপ্রতিসম এলকি। তাহলে এমসিকিউতে প্রশ্ন করবো নিচের কোনটি প্রতিসম এলকি, বা নিচের কোনটি প্রতিসম যৌগ, নিচের কোনটি অপ্রতিসম যৌগ। এখন যদি অপ্রতিসম হয়, যেমন এখানে এই যৌগটা কেন জ্যামিতিক সমানতা দিবে না, এই যৌগটা কেন দিবে না? তাহলে এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন, এই কার্বনে হাইড্রোজেন কয়টা আছে? দুইটা। এই দুইটা হাইড্রোজেন আমরা দিলাম, আর এদিকে হাইড্রোজেন একটা আছে, একটা দিলাম, আর এদিকে কি আছে? CH2 CH3, এটাকে আমরা একসাথে দিতে পারি, আলাদা করে দিলাম, কিন্তু এই ফরম্যাটে করব। দেখো তো এবার এই যৌগটা জ্যামিতিক সমানতা দিবে কিনা? কেন দিবে না? কারণ এই যে দ্বিবন্ধনযুক্ত কার্বনে কি রকম পরমাণু থাকে, তাহলে জ্যামিতিক সমানতা দিবে না। কোন শর্তে দিবে? একটাই শর্ত মনে রাখতে পারবা, দ্বিবন্ধনযুক্ত কার্বনে একই এই সাইডটা খেয়াল করতে হবে, এই সাইডগুলো খেয়াল করতে হবে, একই পাশে না, বাম পাশেটা বাম পাশে উপরে নিচে, ডান পাশে উপরে নিচে, যদি একই ধরনের গ্রুপ বা পরমাণু থাকে। এবার আরেকটা উদাহরণ দেখো, আর সি যৌগ দিবে কিনা বলো? সি যৌগ এত যৌগ আরো দিবে না, কারণ এই কার্বনে হাইড্রোজেন দুইটা আছে, এই কার্বনে হাইড্রোজেন দুইটা দিবে। আচ্ছা এবার দেখো, এটাও দেখাই, এটা অনেকেই বুঝো নাই, এই হাইড্রোজেন দুইটা এখানে, এই যে এটি তো আমরা আসছি, এই যৌগটার গাঠনিক সঙ্গে আমরা জ্যামিতিক সমানতা বোঝানোর জন্য এটা দেখাচ্ছি। তাহলে দ্বিবন্ধনযুক্ত কার্বনে বলছে হাইড্রোজেন কোনাকুনি দুইটা দ্বিবন্ধ দুইটা দিচ্ছে, আর এক পাশে মিথাইল আর এক পাশে মিথাইল দিচ্ছে, ঠিক আছে? তাহলে এখন কেন দিবে না এটা? কেন দিবে না? আমরা দেখব যে এই দুইটা যদি পরমাণু বা গ্রুপ একই রকম হয়ে যায়, যে কোনো এক পাশে যদি একই রকম হয়, তাহলে জ্যামিতিক সমানতা। এবার এটা করো দেখি, এই যৌগটা জ্যামিতিক সমানতা দিবে কিনা? যৌগটা দাও, এটা জ্যামিতিক সমান্তরাল গঠনটা দাও। ক্লাস না করে কোথায় যাবে? যারা বুঝবা তারা সঙ্গে থেকে বুঝতে পারবে। এটা উঠাও, যৌগটা উঠাও। কোনটা এটা? স্যার এটা দিবে দিবে এটা আর দিবে, তার ফরম্যাটটা দেখাও, ফরম্যাটটা দেখাও, আমি কিভাবে বলছি। কোনটা? এটা একদম জানো যেটা লিখছে। উঠাও, যৌগটা উঠাও, তারপর দ্বিবন্ধনটা ঠিক রাখবা, তারপরে বন্ধটা কোনাকুনি রাখবা। নাম কি রাখবা? যৌগটার নাম লেখো। এটা রিপ। স্যার টু পেন্টিং না, বা পেন্টিং টু। এখন যখন আমরা এই যৌগটা পরীক্ষায় যদি আসে, এই যৌগটা জ্যামিতিক সমানতা দিবে কিনা ব্যাখ্যা করো। গেটটা দূরে আছে। আরিফ কোথায়? আরিফ তো ওখানে দেখো। সিস দাদা চাপাই দাও। এবার একটু লক্ষ্য করো সবাই, নামটা বুঝাবো, নামটাও বুঝাবো। এখন তোমাকে যদি পরীক্ষা আসে এই যৌগটি জ্যামিতিক সমানতা দিবে কিনা ব্যাখ্যা করো, তাহলে আমাকে জ্যামিতিক সমানতা দিবে কিনা আগে বুঝতে হবে। এখন দেখো তো, এই দ্বিবন্ধনযুক্ত কার্বন, এই যে দ্বিবন্ধনযুক্ত কার্বন, এই কার্বনে হাইড্রোজেন আছে একটা, মিথাইল আছে একটা, এই কার্বনে হাইড্রোজেন একটা, ইথাইল একটা, তাহলে দিবি। দ্বিবন্ধনযুক্ত কার্বনের দুইটা গ্রুপ বা পরমাণু সমান না। এই কার্বনে যেহেতু একটা হাইড্রোজেন একটা ইথাইল, এই কার্বনে একটা হাইড্রোজেন একটা মিথাইল, সুতরাং দিবি। এটা আমার যোগ দেখি বুঝতে হবে। এখন তুমি তার গঠনটা কিভাবে দেখাবা, আগে এই ফরম্যাট করে নিবা, পরে আমরা কি গ্রুপ পরমাণু দ্বিবন্ধনের সাথে আমরা পরে বসাবো, ঠিক আছে? তাহলে এখানে আমরা বাম পাশে দেখো, বাম পাশে এই কার্বনে হাইড্রোজেন একটা, ইথাইল একটা, আমরা হাইড্রোজেন একটা, ইথাইল একটা, ইথাইল আমরা ভেঙেও দিতে পারি, একসাথেও দিতে পারি, C2H5 দিয়ে দিতে পারি, এটা C2H5 একসাথে দিতে পারি। আর এখানে এই পাশে আছে হাইড্রোজেন একটা, মিথাইল একটা। এটা সিস, এই ফরম্যাট সিস। আমি যদি মিথাইল করে দিতাম, হাইড্রোজেন দিতাম, তাহলে হয়েছে। বুঝা গেছে? তাহলে আমরা দেখবো
এই গঠনটা দ্বিবন্ধনযুক্ত কার্বনের গঠনটা দেওয়ার পরে আমরা দেখবো এই দুটো গ্রুপ পরমাণু ভিন্ন কিনা। যদি ভিন্ন থাকে তাহলে ঠিক আছে। না না আজকে কে কে বুঝো না এখনো? তুমি বুঝো নাই। এই দ্বিবন্ধনযুক্ত কার্বন, দ্বিবন্ধনযুক্ত কার্বন, এই কার্বনের মধ্যে এই জগৎ থেকে আমি একটা দিচ্ছি হাইড্রোজেন বন্ড করে, হাইড্রোজেনের বন্ড 1, আরেকটা ইথাইল মূলককে আমি দিচ্ছি, আর এই কার্বনের হাইড্রোজেন একটা বন্ড করে আর দুইটাকে দিচ্ছি নিচে। এখন আমি দেখব সাজানোর পরে দ্বিবন্ধনযুক্ত কার্বনে এই দুইটা পরমাণু বা গ্রুপ সমান কিনা। সমান। একটা হাইড্রোজেন একটা ইথাইল, একটা হাইড্রোজেন একটা মিথাইল সমান, তাহলে যে কি সমান। মানে এই দুটো যদি ভিন্ন হয়, এই দুটো যদি ভিন্ন হয় তাহলে দিবে। কথাটা বুঝাইতে পারছি? এখন এখানে যদি আমি ইথাইল না দিয়ে আমি মিথাইল দিয়ে দিবে না? দিবে? কেন? দিবে না? দিবে তো। দিবে। অপ্রতিসম দিবে। অপ্রতিসম হলে দিতে পারে, এটা সমস্যা নয়। আমি যদি এবার এখানে একটা CH দিয়ে দিবে না না কেন দিবে না? কারণ এই কার্বনে এই দুটো সমান হয়ে গেছে। যে কোনো একটা কার্বনে যদি দুই পাশে সমান হয়ে যায় তাহলে দিবে। এটা যদি সহজ হয়, ম্যাথের সহজ ভাষা আর বোঝানোর মতো কিছু নাই। যে আমি গঠনটা আঁকবো, দ্বিবন্ধন দিব, কোনাগুলি বন্ড দিব, তারপরে বাকি গ্রুপগুলো আমি দেখবো বসে রাখবো। যদি সমান হয়ে যায় দিবে না, সমান না হলে দিবে। ঠিক আছে? তাহলে আগের যে যৌগটা আমরা দেখাইছিলাম এটার নাম, যে দুইটা C2H5 একসাথে দিতে পারি, সিস ফর্ম। কেন? এই উপরে আর নিচে যদি একই রকম গ্রুপ বা পরমাণু থাকে, এখানে উপরে আছে, নিচে ভিন্ন অসুবিধা। তাহলে এটা সিস গ্রুপ এন্টি 2 পেন্টেন। পাঁচ কার্বন 1 2 3 4 5। স্যার এক পাশে একই রকম হলে হবে, যে কোনো এক পাশে একই হাইড্রোজেনের নিচে থাকতে হবে সিস। এটা হাইড্রোজেনটা নিচে এই ফর্মের নিচে থাকবে, এটা নিচে থাকবে, CH2 উপরে দিলাম, হাইড্রোজেন নিচে দিলাম। Trans two. তাহলে যদি সমানুপাতিক হতে হবে, বিপরীত পাশে একই ধরনের পরমাণু হতে ট্রান্স, আর একই পাশে থাকলে হবে সিস। আমার মনে হয় যদি বুঝে দেখো তাহলে হ্যাঁ, চারটা ভিন্ন হলে তো আরো সহজে দিবে। চারটা ভিন্ন হলে তো আরো সহজে দিবে। এবার এটা বলো, এই যোগটা উঠাও দেখি, এই যোগটা উঠাও। বিউটেন ডাইউইক অ্যাসিড। বিউটেন না, সরি বিউটিন বিউটিন ডাইউইক ডাইউইক অ্যাসিড। অ্যাসিড। সরি নামকরণটা একটু খেয়াল করো, দুইটা অ্যাসিড গ্রুপ আছে 1 2 3 4। স্যার এটা কি আপনার এই সিস্টাস ম্যালিক অ্যাসিড আর ফিউমারিক অ্যাসিড না? হ্যাঁ এটা বিউটিন 4 কার্বন, দুইটা অ্যাসিড গ্রুপ আছে ডাইউইক অ্যাসিড। কত নম্বরে দ্বিবন্ধন আছে? 2 নম্বরে। কেউ লিখবে 2 বিউটিন ডাইউইক অ্যাসিড, আর যদি 2 না দাও গ্লোবেলের কারণে দ্বিবন্ধনের এখানে দেওয়ার সুযোগ নাই, কার্বনের সাথে মিলবে না, মিলবে না। দ্বিবন্ধন 2 নম্বরই থাকবে। এজন্য এটাকে আমরা বলি বিউটিন ডাইউইক অ্যাসিড। আর যদি 2 লিখতে চাও লিখে দাও 2 বিউটিন ডাইউইক অ্যাসিড। দাও যোগটা বুঝাইছো? ইয়েস স্যার। এটাও দাও। বিউটিন ডাইউইক অ্যাসিড। এবার এর গঠন যদি দেখাইতে বলি তোমাদের, যে গঠনটা দেখাও সিস আর ট্রান্স, তাহলে আমরা কি করব? দ্বিবন্ধনযুক্ত কার্বনটা প্রথমে লিখব, এই যে লিখব, এই ফরম্যাটটা আমরা লিখব। বিউটিন ডাইউইক অ্যাসিড বাট দুইটা হাইড্রোজেন আছে, দুইটা হাইড্রোজেন যদি এক কার্বন আর 2 কার্বন, তাহলে হাইড্রোজেন দুইটা আমরা আচ্ছা সিন্স কি ম্যালিক অ্যাসিড ট্রান্স হচ্ছে ফিউমারিক অ্যাসিড। আরে একটা হইব সব হবে, খালি সিস দিয়ে ট্রান্স দিয়ে ট্রান্স দুইটা হাইড্রোজেন 2 কার্বন দিলাম, আর এখানে সিডাব্লিউএস একটা আছে, সিডাব্লিউএস একটা আছে, এই কার্বন একটা সিডাব্লিউএস, তো না এই কার্বন একটা সিডাব্লিউএস। সাজানো হয়েছে? জি স্যার। এবার বলো এটা কি জ্যামিতিক সমানতা দিবে কিনা? ইয়েস স্যার। আমার দেখতে হবে দুইটা ভিন্ন কিনা। তাহলে জি। এখন এক কার্বনে দুইটা সমান, আরেক কার্বনে এটার ভিন্ন নাম দিবে না। হচ্ছে এটা, ঠিকই তো। এক কার্বনে সমান, আরেক কার্বনে ভিন্ন দিবে না। মানে দুই কার্বনে দুইটা গ্রুপ পরমাণু, এই দুইটা ভিন্ন হইতে হবে। এখন তারপরে মনে করো এটা এখানে চেঞ্জ সেটা হয় বলি হয় না। তাহলে দিবে না। দিবে না। ফিউমারিক অ্যাসিড ওই যে তিনটা শর্ত দিয়েছি, তিনটা শর্ত তিনটার মধ্যে এটাই করবে। তাহলে এখানে হাইড্রোজেন থাকলে দিবে। তাহলে এটা কোন ফর্ম? সিস না ট্রান্স? সিস।
আর ট্রান্সফর্ম নিজেরই করতে পারবো ওটা ভিডিও করে কাজ আছে দেখ চাপ দিলে ওয়েট আলাদা এখানে হ্যাঁ দিবে এখানে গ্রুপিং দিলাম দিবে এই এটাও দেখো এটাও দিবে দেখ এটা কি এটা কেন six, দিবে এটা সি এটা একটা শর্ত ছিল 3 নম্বর শর্তটা এটা ছিল six বলো দেখ, এখানে দুইটা দ্বিবন্ধন একসাথে। যুক্ত কার্বনে পরমাণু বা গ্রুপগুলো পরস্পর থেকে যদি ভিন্ন হয় এবার একটু খেয়াল করো এটা হলো আমরা অ্যাবিয়ার বললাম না আমরা যদি এইভাবে বলি একটা হাইড্রোজেন একটা ব্রোমিন একটা হাইড্রোজেন একটা অ্যাসিড কার্বন সিঙ্গল সুতরাং এখানে ভিন্ন আছে এখন এটা সিস না ট্রান্স হবে সিস এবার মনে করো এটা দিবে এবার কি হবে দিবে কি না দিবে কি না দিবে কেন এই দ্বিবন্ধযুক্ত কার্বনে দুটো ভিন্ন হলে দিবে আচ্ছা এবার এটার মধ্যে সিস একই ধরনের গ্রুপ বা পরমাণু ইকুয়েশন নাই আছে তাহলে এটা সিস ট্রান্স কিভাবে করবে যেটা তখন দেখো গ্রুপগুলোর সক্রিয়তা গ্রুপগুলোর ভর সক্রিয়তাও দেখতে হবে সক্রিয়তা দেখতে হবে যেমন একই গ্রুপে থাকলে ক্লোরিন ব্রোমিন থাকলে ভর কোনটার বেশি ক্লোরিনের ব্রোমিনের সরি ব্রোমিনের ব্রোমিনের ভর বেশি ব্রোমিন নিচে তাহলে ব্রোমিন নিচে আর এখানে সক্রিয়তার ক্রমে হাইড্রোজেনের অ্যাসিড গ্রুপ ও বেশি দুটেই একই পাশে আছে তাহলে দেখি বলবো। সিক্স ও মানে স্যার ভর এবং সক্রিয়তা দুটোই যদি একসাথে থাকে এখন মনে করো এখানে ক্লোরিন দিলাম না NH2 দিলাম তাইলে এখানে দিলাম OH দিবে কিনা হ্যাঁ দিবে দিবে হ্যাঁ দিবে কারণ এই যে দ্বিবন্ধযুক্ত কার্বনের প্রত্যেকটা গ্রুপ বা পরমাণু ভিন্ন দিবে এখন আমি সিস্টেন্স কিভাবে বের করব তাহলে সক্রিয়তার ক্রমে সবার উপরে বেশি অ্যাসিড তারপরে এমিন না অ্যালকোহল তারপরে এমিন এখন আমার এমিন এই দুটোর মধ্যে ব্রোমিনের চেয়ে এমিনমূলক সক্রিয় বেশি তখন দেখবো সক্রিয়তা হ্যালোজেন গ্রুপের চেয়ে এমিনমূলকের সক্রিয়তা বেশি তাহলে এই কারণে এটা বেশি Yes, sir. আর এই কারণে এটা বেশি তাহলে এটা বেশি সক্রিয় বেশি। ভাই আল্লাহ রে সক্রিয়তা দিয়ে কি করবা যদি হ্যালোজেন দুটো থাকে যেমন হ্যালোজেনের চেয়ে সক্রিয় গ্রুপ তো এমিন অ্যালকোহল অ্যাসিড অ্যালডিহাইড সবই কিন্তু হ্যালোজেন দুটো থাকে তখন আমরা সক্রিয়তা কিভাবে দেবো তখন দেখবো বল বুঝাতে পারছি স্যার প্রথমে সক্রিয় তারপরে যদি মিলে যায় তারপরে হ্যাঁ সক্রিয়তা গ্রুপগুলো কার্যকরীমূলকের সক্রিয়তা আছে সেই সক্রিয় গ্রুপগুলো একই পাশে বা বিপরীত পাশে থাকে সিস্টেন্স যদি একই গ্রুপের যেমন হ্যালোজেনই থাকতে পারে হ্যালোজেনের মধ্যে ক্লোরিন আর ব্রোমিন একই গ্রুপে থাকবে তখন তার সক্রিয়তা দেখবো তখন দেখবো বল। এটা যদি মাথায় ঢুকাইতে পারো তাহলে সেমিনিক সমানতার পূর্ণ পারবা তাহলে আগের যে যৌগটা ছিল সিস বিউটিন ডাইইক অ্যাসিড এখানে ছিল সিস বিউটিন ডাইইক অ্যাসিড আর এটা কি ছিল ট্রান্স বিউটিন ডাইইক অ্যাসিড এটা সিস এখন কেউ অ্যাসিড গ্রুপ করে দুটো দিতে পারো কেউ হাইড্রোজেন দুটো নিচে দিতে পারো এটা তোমার ইচ্ছা তাহলে এটার নাম হলো সিস বিউটিন ডাইইক অ্যাসিড এর একটা বাণিজ্যিক নাম বলছিলাম ম্যালাইক অ্যাসিড ম্যালিক অ্যাসিড সংকেতটা লিখে রাখো ম্যালিক অ্যাসিড অ্যাসিড উদাহরণ হ্যাঁ আর ম্যালিক অ্যাসিড হ্যাঁ Malic যদি acid। আসে পরীক্ষায় ম্যালিক অ্যাসিডের সংকেত লিখো তাহলে কি লিখবা এটা এটা লিখতে হবে না এটা লিখলে নাম্বার পাবে না এটা কিন্তু ম্যালিক অ্যাসিড না এইটা না। যদি সিস ফর্ম থাকে তাহলে ম্যালিক অ্যাসিড আর যদি আমরা ট্রান্সফর্ম করি ফিউমারিক অ্যাসিড ফিউমারিক অ্যাসিড তাহলে আমরা ট্রান্স ঘুরাই দিলাম তাহলে এখন পরীক্ষা আসবে ফিউমারিক অ্যাসিডের সংকেত লিখো তাহলে আমাকে লিখতে হবে ওইটা স্যার আমি যদি উল্লেখ করে দিই ট্রান্স বিউটেন ডাইইক অ্যাসিড তখন ফিউমারিক অ্যাসিড এখন তুমি কি উল্লেখ করবা ফিউমারিক অ্যাসিডের সংকেত আছে তুমি পণ্ডিতি করে এটার নাম লিখে দিছো ট্রান্স টু বিউটি তো এটাতে এক্সামিনার কি খুশি হবে তোমার জন্য তুমি চাইছে ফিউমারিক অ্যাসিডের সংকেত তুমি এখন বুঝাইতে চাইছো আমি এটা বুঝি এটা ট্রান্স কিন্তু তার নাম না লিখে তুমি ট্রান্স বিউটিন ডাইইক অ্যাসিড না যতটুকু যেটা চাবে সেটা দিবে বেশি বেশি লেখার প্রয়োজন নাই যা চাবে তার চেয়ে কম দরকার আমরা কখন বুঝবো যে আমরা এখন সিস লাগবে একবার এখন এখন শোনো কখন সিস লাগবে কখন ট্রান্স লাগবে আমরা প্রশ্ন করবো বিউটিন ডাইইক অ্যাসিডের যেটা বিউটিন ডাইইক অ্যাসিডের জ্যামিতিক সমানুগুলির নাম ও গাঠনিক সঙ্গে লিখো তাহলে তুমি কি লিখবা বিউটিন ডাইইক অ্যাসিডের জ্যামিতিক সমানুগুলির নাম ও গাঠনিক সঙ্গে লিখো তাহলে দুই সিস্টেন্স নাম্বার। দুইটাই লিখো। তাহলে কি লিখবা উত্তর বলো বিউটিন ডাইইক অ্যাসিড এর জ্যামিতিক সমানুগুলির নাম ও গাঠনিক সঙ্গে লিখো তাহলে আমি একটা লিখতে হবে দুইটাই লিখবো। লিখো দুইটা আবার প্রশ্ন করব ম্যালিক অ্যাসিডের
গাঠনিক সংকেত লিখবে 1 নাম্বার। তাহলে কোনটা লিখবো? তাহলে আমার তো প্রশ্নই তো বলবে কোনটা লিখতে চাই। প্রশ্নের আলো কি আমি লিখবো? বুঝাতে পারছি? দেড় দ্বারা জ্যামিতিক সমানুতা হবে কিনা, যদি হয় তাহলে এগুলোর নাম গাঠনিক সংকেত। আমার মনে হয় জ্যামিতিক সমানুতা যদি এই তিনটা ধরতে পারো তাহলে পারবা যে কোনো জগতে। ভৌত ধর্মে পার্থক্য আছে, রাসায়নিক ধর্মে পার্থক্য আছে, তবে এই দুইটা সমানুর মধ্যে কি গাঠনিক সংকেতের কোনো পার্থক্য আছে? না স্যার কে বুঝো না? গাঠনিক সংকেত কিন্তু এক, আণবিক কনফিগারেশন সংকেত এক, গাঠনিক সংকেত এক, সুতরাং এখানে গাঠনিক সমানুতা হবে না। গাঠনিক সমানুতা 5 প্রকার আলোচনা করছি, ওইখানে কিন্তু এরকম যোগ ছিল না, দ্বিবন্ধন যুক্ত এরকম একই পাশে বিপরীত পাশে ছিল না। তাহলে গাঠনিক সমানুতা গাঠনিক সংকেত ভিন্ন হবে, আর স্টেরিও সমানুতা গাঠনিক সংকেত আণবিক সংকেত দুইটি এক হবে। ভিন্ন কি হবে? কনফিগারেশন কনফিগারেশন ভিন্ন হবে, আর ভৌত ধর্ম পার্থক্য থাকবে, রাসায়নিক ধর্ম পার্থক্য থাকবে। তাহলে এই ফিউমারিক অ্যাসিড এবং মেলিক অ্যাসিড ভৌত ধর্ম পার্থক্য আছে, রাসায়নিক ধর্ম পার্থক্য আছে। এই প্রশ্নটা প্রত্যেকটা বইয়ের মধ্যে আছে। আজকে জ্যামিতিক সমানতা ফিউমারিক অ্যাসিড এবং মেলিক অ্যাসিডের ভৌত ধর্ম, জ্যামিতিক সমানতার ভৌত ধর্মগুলো পড়ে দিলাম। আরেকটা বিষয় একটু বলে দিই, পার্থক্যটা একটু বুঝো। লেডিস একই পাশে লেডিস অ্যান্থ্রোপিটা সিলেবাসে রাখলে কারেকশন বলে দিই। এখানে দেখো একই পাশে যখন একই ধরনের গ্রুপ থাকে আর বিপরীত পাশে একই ধরনের গ্রুপ বা পরমাণু থাকে, তখন কোনটার মধ্যে সংঘর্ষ বেশি হবে? গ্রুপে গ্রুপে একই পাশে একটা বিকর্ষণ বেশি হবে। একই পাশে একটা বিকর্ষণ বেশি হবে। একই পাশে যখন দুইটা গ্রুপ থাকবে, ছোট হোক বড় হোক, একই রকম গ্রুপ যদি দুইটা থাকে, তাহলে এক পাশে কাছাকাছি হলে গ্রুপে গ্রুপে বিকর্ষণ হবে, হয় না? তাহলে একই পাশে থাকলে বিকর্ষণ বেশি হবে, বিপরীত পাশে থাকলে বিকর্ষণ কম হবে। এবার একটু বুঝো, বিকর্ষণ যে অণুর মধ্যে বিকর্ষণ বেশি তাকে গলাইতে কম তাপ লাগবে না বেশি তাপ লাগবে? কম তাপ লাগবে। যেহেতু বিকর্ষণ এমনি বেশি হয়, তাহলে তাপ লাগবে কম, তাহলে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম। তাহলে একই পাশে মানে শীর্ষ সমান গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম। যেটা বেশি বিকর্ষণ হয় তার সেটা কি পানিতে তাড়াতাড়ি দ্রবীভূত হবে না ধীরে ধীরে? বুঝতে হবে তাড়াতাড়ি, কারণ কি বিকর্ষণের মাধ্যমে এটা ভেঙে যাবে, আইনিত হয়ে যাবে। তাহলে এর দ্রাব্যতা শীর্ষ সমানুর দ্রাব্যতা বেশি, টান সমানুর কম। তাহলে বৌদ্ধ ধর্মের পার্থক্য হয়ে গেল। শীর্ষ সমানুর বৌদ্ধ ধর্মের পার্থক্য বললাম, শীর্ষ সমানুর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম, শীর্ষ সমানুর দ্রাব্যতা বেশি। বেশি দ্রাব্যতা তাড়াতাড়ি দ্রবীভূত হয় আর টান সমানুর কম। আর রাসায়নিক পার্থক্যগুলো দেখবা, আমরা এই ফিউমারিক অ্যাসিড দিয়ে রাসায়নিক পার্থক্য করা যায়, যেমন মেলিক অ্যাসিড অ্যানাইড্রেট গঠন করে, ফিউমারিক অ্যাসিড করে না। তাহলে এটা একটা রাসায়নিক পার্থক্য। পলিমারকরণটা একটু দেখা দিবা। হ্যাঁ, পলিমারকরণটা পলিমারকরণ এখন করা হয় না। আচ্ছা পরে না, এই যে আপনার রাসায়নিক বৈশিষ্ট্যের মধ্যে এখানে যে পলিমারকরণ পলিমারকরণ করাই না, পরে করো। তাহলে আমরা মনে করি জ্যামিতিক সমানতা পারলাম, তাই না? এখন কাইরাল কার্বন প্রশ্ন লেখাইছি, লেখো কাইরাল কার্বন। যে কার্বনের সাথে দেখো জৈব অণুতে যে কার্বনের সাথে 4টি ভিন্ন ভিন্ন জৈব অণুতে, কাইরাল কার্বনের সংজ্ঞাটা লেখো। জৈব অণুতে যে কার্বনের সাথে 4টি ভিন্ন ভিন্ন যে কার্বনের সাথে 4টি ভিন্ন ভিন্ন একযুজি গ্রুপ বা পরমাণু যুক্ত থাকে, যে কার্বনের সাথে 4টি ভিন্ন ভিন্ন একযুজি গ্রুপ বা পরমাণু যুক্ত থাকে তাকে কাইরাল কার্বন বলে। লেখো লেখো, বুঝানো শুরু বুঝো। জৈব অণুতে যে কার্বনের সাথে 4টি ভিন্ন ভিন্ন একযুজি গ্রুপ বা পরমাণু যুক্ত থাকে তাকে কাইরাল কার্বন বলে। জৈব অণুতে যে কার্বনের সাথে জৈব অণুতে যে কার্বনের সাথে 4টি ভিন্ন ভিন্ন একযুজি গ্রুপ বা পরমাণু যুক্ত থাকে তাকে কাইরাল কার্বন বলে। তাহলে দেখো, কাইরাল কার্বন যুক্ত যৌগ সমূহ সাধারণত আলোক সমানতা দেয়। কাইরাল কার্বন যুক্ত যৌগ সমূহ সাধারণত আলোক সমানতা দেয়। বাকিগুলো আমরা বুঝাই দিব, আলোক সমানতাটা আজকে আমরা শেষ করে দিই। তারপরে আমরা আরেকটা প্রশ্ন একেবারে নতুন, জৈব বিক্রিয়ার শ্রেণী বিভাগ মেকানিজম, এটাকে আমরা দিয়ে তারপরে আমরা অ্যালকিন দিকে শুরু করি। কাইরাল কার্বন যুক্ত যৌগ সমূহ সাধারণত আলোক সমানতা। এখন দেখো
সলিমুল্লাহ থেকে ঝিউঝিউ কি একদম শুরু থেকে করতেছে? বুঝে এই জায়গা থেকে নামকরণ একটু দেখাই দিচ্ছি দুই চারটা ক্লাস তোমাদের এখানেও ওইখানেও নিয়ে তারপরে আমরা বেস্ট এক করে সব জায়গায় করাবো তো আমরা ওইখানে যা করবেন এখানে সেটাই করবো। না, ওখানে একটা নিয়ম হতে পারে। এখন শোনো হ্যাঁ ভিন্ন হলে বাবা কালকে এখন শোনো ভাই কালকে খুশি হবে না কালকে তো আমাদের 10টায় 10টা ছুটি না 11টায় সেকেন্ড ইয়ারদের মিলাদ মাহফিল আছে দোয়া মাহফিল আছে 11টায় না তোরা কারণ ওরা তো স্টুডেন্টও নেই কারণ কতজন আসে আমাদের তো প্রায় 800 স্টুডেন্ট পরীক্ষা দিবে তো এখন কতজন আসে বসানোর একটা বিষয় আছে এই জন্য তোমাদেরকে বের করে দিয়ে তারপর আর তোমাদের প্রাইভেটটা থাকবে প্রাইভেট একটা হবে আর কি ধরো 11টা পর্যন্ত থাকবে এখন যেটা কতটা হবে সেটা কালকে হবে। আর আমারটা তো পরে আবার শনিবারে আছে এবার রাবেয়া খারাপ লাগছে একটু দেখো আরে কইতেই হবে না কোন এই জগৎটা লেখো সবাই এভাবে এই জগৎটা এভাবে লেখো সবাই স্যার কি 2 3 ডাইহাইড্রোক্সি প্রোপানিক অ্যাসিড আচ্ছা এখানে একটু দেখো নামকরণ আমরা একটু দেখাইনি ও অ্যালডিহাইড যারা নামকরণটা অ্যালডিহাইড। সিএইচ মূলক অ্যালডিহাইড অ্যালডিহাইড এটাকে এক নাম্বার কেমন ধরতে হবে অ্যাসিড যেখানে জৈব অণুর মধ্যে সিএইচ থাকবে এটাকে এক নাম্বার ধরতেই হবে তারপরে দুই নাম্বার আর সেটা বলি প্রোপানিক সেটা বলি এক নাম্বার ধরতে হবে এবার দেখো তাহলে কয় কার্বনের বিকল্প 3 কার্বন যখন অ্যালডিহাইড মূলক সক্রিয় থাকে অ্যালডিহাইড মূলক যখন সক্রিয় থাকে তখন অ্যালকোহলীয় মূলক হয়ে যাবে হাইড্রোক্সি হাইড্রোক্সি অ্যালকোহলীয় মূলক ওর টাকা দাও তো ওর টাকা দাও রাসেল দে এইবার বুঝেছি শুধু তোমার মনোযোগটা অন্য জায়গায় রাসেল ভাই এই জায়গা ধরে দিচ্ছে না দেখো কথা বলবো না কার মনোযোগ কোন সময় কার কোন জায়গায় টাকা দেখলে বুঝবো যে তোমার মনোযোগটা নাই তুমি টাকা আছো ঠিক মতোই কিন্তু বুঝবো যে তুমি মনোযোগ না আমরা চোখ দেখলেই বুঝবো আচ্ছা এবার শোনো এখন সবাই যদি বারবার টাকা লাগে তাহলে বরাবর বুঝবো এটা আগে মনোযোগটা একটু দিবা এখানে দেখো অ্যালকোহলীয় মূলক যদি হাইড্রোক্সি হয় তাহলে 2 নম্বরে আর 3 নম্বরে দুইটা হাইড্রোক্সি মূলক আছে একসাথে বলবো ডাইহাইড্রোক্সি তাহলে আমরা 2,3 এভাবে লিখতে হবে 2,3 ডাইহাইড্রোক্সি 2,3 ডাইহাইড্রোক্সি দুইটা আছে হাইড্রোক্সি 2,3 ডাইহাইড্রোক্সি আর অ্যালডিহাইডের উচ্চারণ হবে নেল নেল 3 কার্বনের প্রোপা মানে 3 তাহলে উচ্চারণ একসাথে হবে কি প্রোপানেল আমি স্যার এর প্রথমে অ্যাসিড মনে করে আইছি আমি তো অ্যাসিড করে আইছি এবার এটা হলো 2,3 ডাইহাইড্রোক্সি প্রোপানেল এর একটা বাণিজ্যিক নাম বলছিলাম মনে আছে অর্ধেক বললে হবে না স্যার গ্লিসারলডিহাইড 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 অ্যালডিহাইড আমাদের সব নাম জানতে হবে যদি আসে গ্লিসারলডিহাইড আলোক সক্রিয় কেন লিখে দিন তাহলে তার সঙ্গে জানতে হবে গ্লিসারলডিহাইড আলোক সক্রিয় কেন ব্যাখ্যা করো তাহলে আমার এই সঙ্গে জানতে হবে আচ্ছা এবার 1 নাম্বার কার্বনের মধ্যে দেখো তো এক যুজি কার্বনের যোজনী 4টা গ্রুপ বা পরমাণু যদি যুক্ত থাকে তাহলে প্রত্যেকটাই এক যোজনী হইতো যোজনী এক হইতো এই গ্রুপ বা পরমাণু এখানে কার্বনের সাথে অক্সিজেন দ্বিযোজী তাহলে হবে না এই কার্বন হবে না কেন আমরা বলছি যে কার্বনের সাথে 4টা ভিন্ন ভিন্ন এক যোজী গ্রুপ বা পরমাণু তাহলে এই কার্বনের সাথে একটা এক যোজী এটাকে আমরা একটা গ্রুপ বলি হ্যাঁ এটা একটা পরমাণু বলি আর এই পুরোটা যোজনী এক এটা পুরোটা পুরো চিজনে তাহলে এই কার্বনের মধ্যে 4টা ভিন্ন ভিন্ন এক যোজী গ্রুপ বা পরমাণু আছে কিনা আছে চিন্তা করুন একটা এই কার্বনের সাথে একটা OH একটা হাইড্রোজেন একটা CH2H একটা CH2
চারটা ভিন্ন ভিন্ন গ্রুপ বা পরমাণু আছে কিনা? তাহলে এই কার্বনটা হবে কাইরাল কার্বন, অপ্রতিসম কার্বন। তাহলে এই কার্বনটাকে আমরা স্টার চিহ্ন দিয়ে প্রকাশ করি। জৈব যৌগের অণুর মধ্যে যদি স্টার চিহ্ন থাকে তাহলে বুঝতে হবে এটা কাইরাল কার্বন, আর যদি অজৈব যৌগের মধ্যে কোনো জায়গায় স্টার চিহ্ন থাকে তাহলে বুঝতে হবে উত্তেজিত অবস্থা। আচ্ছা, এবার এটা স্যার, বোঝা এটা কি গেছে? মানে লেখার সময় কি কাইরাল কার্বনটাকে কি চিহ্নিত করতে হবে স্টার দিয়ে? না, দরকার নাই, তুমি লিখে দিলে হবে। এখন প্রশ্নটা বুঝো, আমরা বলছি জৈব অণুতে যে কার্বনের সাথে চারটা ভিন্ন ভিন্ন একযোজী গ্রুপ বা পরমাণু যুক্ত থাকে সেই কার্বনকে কি বলে? কাইরাল কার্বন। আর বলছি কাইরাল কার্বন যুক্ত যৌগসমূহ আলোক সমানতা দেয় সাধারণত, ব্যতিক্রম আছে। তাহলে আলোক সমানতার পূর্ব শর্ত হলো জৈব অণুতে কমপক্ষে একটা কাইরাল কার্বন থাকতে হবে, কমপক্ষে। তাহলে এই যৌগের মধ্যে কাইরাল কার্বন কয়টা আছে? একটা। এই কার্বনটা কাইরাল কার্বন না কেন? কারণ এখানে হাইড্রোজেন দুইটা তো একযোজি। ভিন্ন ভিন্ন না, দুইটা হাইড্রোজেন একযোজি, একটা ওয়েই আর একটা ভিন্ন যোজি, কিন্তু দুইটা হাইড্রোজেন হলো হবে। তাহলে আমরা কাইরাল কার্বন বুঝছি কিনা? ইয়েস স্যার। জৈব যৌগের মধ্যে যে কার্বনের সাথে চারটা ভিন্ন ভিন্ন গ্রুপ বা পরমাণু যুক্ত থাকবে সেই কার্বনকে কাইরাল কার্বন বলে। যদি তোমাদের সিলেবাসে যেটা আছে আমি সেটা দেখাবো, একাধিক মান আছে সেগুলো অনেক বই দিয়ে রাখছে, দেখবা না, তাহলে বেশ লেগে যায়। যে কার্বনের মধ্যে একটা কাইরাল যে অণুর মধ্যে একটা কাইরাল কার্বন থাকবে সাধারণত সেই অণুটা টু দি পাওয়ার n সংখ্যক আলোক সমানতা দিবে। না এটা n হলো কাইরাল কার্বনের সংখ্যা। তাহলে টু দি পাওয়ার n সংখ্যক আলোক সমানতা দিবে সেই যৌগটা যে যৌগের মধ্যে কমপক্ষে একটা কাইরাল কার্বন। এখন যদি এই অণুর মধ্যে আছে কাইরাল কার্বন একটা, কয়টা আলোক সমানু দিবে? টু দি পাওয়ার 1 কয়টা দিবে? আর যদি কোন যৌগের মধ্যে কাইরাল কার্বন দুইটা থাকে তাহলে কয়টা দিবে? চারটা। তিনটা থাকে কয়টা দিবে? ঠিক আছে, সবাই বুঝছো? আচ্ছা, আরেকটা বিষয় আগে কাইরাল কার্বনটা ভালো করে বুঝো। স্যার 2 টু দি পাওয়ার n আরেকবার বলবেন? কাইরাল কার্বনের সংখ্যা হ্যাঁ। n পরিমাণ কাইরাল কার্বন থাকলে 2 টু দি পাওয়ার n পরিমাণ আলোক সমানতা দিবে এরকম। আমি আরেকটা যৌগ লিখছি, লেখার প্রয়োজন নাই। দুনিয়া এই যে একটা যৌগ লিখছি, খেয়াল করো সবাই। এখানে অ্যালডিহাইড মূলক, আর এই কার্বনের সাথে একটা ওএইচ, একটা হাইড্রোজেন, একটা অ্যালডিহাইড, একটা ফ্লোরাইড একযোজি। তাহলে এই কার্বন কাইরাল কার্বন, এটা কাইরাল কার্বন, Yes, sir. এটাও কাইরাল কার্বন, এটাও কাইরাল কার্বন, এটাও কাইরাল কার্বন। না। কারণ এখানে CH2 কয়টা আছে? দুইটা। তাহলে কাইরাল কার্বন কয়টা আছে মোট? চারটা। একটা, দুইটা, তিনটা। এটা বায়োলজিতে আছে তাই না? তাহলে এই যৌগটা কয়টা আলোক সমানতা দিবে? টু টু দি পাওয়ার n, n এর মান কয়টা? 4। তাহলে 16টা আলোক সমানতা। বুঝাইতে পারছি? এখন এই যৌগটার নাম কি? 1 2 3 4 5। নাম কি? ডি গ্লুকোজ। ডি গ্লুকোজ। 1 2 3 4 5 6 পেন্টা হাইড্রোক্সি 2 3 4 5 না দিলেও সমস্যা নেই, কারণ 5 কার্বনে 5টা হাইড্রোক্সি আছে। পেন্টা হাইড্রোক্সি হেক্সানেল, এটার একটা বাণিজ্যিক নাম আছে ডি গ্লুকোজ। 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 গ্লুকোজ C6H12। এটা আমাদের ডি গ্লুকোজ। তাহলে ডি গ্লুকোজ। গ্লুকোজ তোমরা বোটানিতে বা জমিতে বলো সেই যে স্যার গ্লুকোজ। কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট। ইয়েস স্যার। তাহলে গ্লুকোজের মধ্যে কাইরাল কার্বন কয়টি? চারটা। এমসিকিউতে প্রশ্ন করব, গ্লুকোজ কয়টি আলোক সমানতা দিবে? 16টা। জানি। বুঝতে পারছো? তাহলে এটা সাধারণ সংখ্যা আমরা লিখি C6H12O6 আর গাঠনিক সঙ্গে দিই। গ্লুকোজ আর ফ্রুক্টোজ দুটার মধ্যে পার্থক্য কি? স্যার একটা ডি আর একটা এল না? না গ্লুকোজ আর ফ্রুক্টোজ, স্যার একটা ডি আর একটা এল না? ডিআরএল গ্লুকোজ হয় ডিআরএল, ডি গ্লুকোজ এল গ্লুকোজ, ওটা ভিন্ন। এবার দেখো তো, তাহলে ফ্রুক্টোজটা দেখাই দেই। এই যে এটা হচ্ছে ফ্রুক্টোজ। এবার দেখো তো এখানে কয়টা আছে কাইরাল কার্বন? তিনটা। তিনটা। এটার নাম কি হবে? তিনটা। ফ্রুক্টোজ। এখানে এটার নাম কি হবে? ফ্রুক্টোজ। স্যার ফ্রুক্টোজ তো ও আচ্ছা নাম এটা স্যার কি আইউপের নাম কি হবে? আইপেক নাম।
এটা তো কিউটন। এটা কিটুনমূলক। এবার কিন্তু এটাকে এক নাম্বার ধরতে পারবো না। কিটুনমূলক যে দিকটা আছে 1 4 3 4 5 6, তাহলে কি হবে 3 4 5 6 টেট্রা হাইড্রোক্সি, না সরি 1 1 1 3 Sir, 4 pentahydraxy. 5 6 pentahydraxy হেক্সানোন 2, hexanone পেন্টাহাইড্রোক্সি হেক্সানোন। কিটুন থেকে উচ্চারণ হয় নন। হেক্সানোন কত নম্বরে কিটুন গ্রুপ? 2 নম্বরে। পেন্টাহাইড্রোক্সি এই একটা ওয়েইস এইরকম 5টা পেন্টাহাইড্রোক্সি, 6 কার্বনে হেক্সা। আর কিটুন থেকে উচ্চারণ হয় নন, হেক্সানোন কত নম্বরে কিটুন গ্রুপ? 2 নম্বরে। তাহলে পেন্টাহাইড্রোক্সি হেক্সানোন 2, এটা হলো ফ্রুক্টোজ। তাহলে দুইটার মূল পার্থক্য আণবিক সংখ্যা দেয়, কিন্তু একটা হলো পেন্টাহাইড্রোক্সি হেক্সানেল অ্যালডিহাইড আর একটা হলো পেন্টাহাইড্রোক্সি কিটোন। একটা অ্যালডিহাইড একটা ketone এটা হলো মূল পার্থক্য। হ্যাঁ, কাইরো কার্বন। তাহলে আমরা কাইরো কার্বন বুঝতে পারছি। স্যার আপনার মানে যেমন মানে অ্যালকোহলের সঙ্গে তার হাইড্রোজেন এটা যদি একটা এক্সচেঞ্জ হয়ে যায় তাহলে কি যৌগটাই চেঞ্জ হয়ে যাবে না? বলতেছি যেমন এই 3 নাম্বার কার্বন আপনার হাইড্রোজেন আছে ডান সাইডে, আবার 4 নম্বরে হাইড্রোক্সিলটা আছে আপনার ডান সাইডে। যদি এটা একটা এদিক সেদিক হয়ে যায় পুরো যৌগটা চেঞ্জ হয়ে যাবে না? LDL এটা ডিএল হবে। ডিএল পেন্টাহাইড্রোক্সি হেক্সানোন 2, নাম্বারিং প্রয়োজন নাই, 1 2 এগুলো লেখার দরকার নেই। পেন্টাহাইড্রোক্সি হেক্সানোন 2, পেন্টাহাইড্রোক্সি হেক্সানোন 2, পেন্টাহাইড্রোক্সি হেক্সানোন 2 ফ্রুক্টোজ। আর পেন্টাহাইড্রোক্সি হেক্সানেল গ্লুকোজ। পেন্টাহাইড্রোক্সি হেক্সানেল হলো গ্লুকোজ আর পেন্টাহাইড্রোক্সি হেক্সানোন হলো এই পর্যন্ত বুঝতে পারছেন? কিছু নাম করো না। তাহলে আমরা কাইরাল কার্বন বুঝতে পারছি। এবার নিচে লেখো তল সমাবর্তিত আলো। এটা লেখো সবাই, তল সমাবর্তিত আলো। তল সমাবর্তিত আলো। আচ্ছা দেখো, তল সমাবর্তিত আলো একটু সংজ্ঞাটা লেখো। সাধারণ আলোকে প্রিজমের ভিতর চালনা করলে, সাধারণ আলোকে প্রিজমের ভিতর চালনা করলে যে একবর্ণী আলো পাওয়া যায় আর যাদের নামকরণে একটু প্রবলেম আছে আর সলিমুলের ওটা আরেকটা আইসো ওইটা কি নামকরণ দেখা দিচ্ছে সলিউশন বল আর এইটা নামকরণে যাদের সমস্যা নামকরণ অতটা সমস্যা না। নামকরণ আমরা ধরতে পারবো আর সলিমুলের নামকরণ হয় আরেকটা সমস্যা এখানে আমরা কিছু নামকরণ আলোচনা করি। নামকরণ আমরা দেখুন ফেসে যাচ্ছি বাসায় আমরা সকালে 6টায় বেরিয়েছি, বাসায় গেছি সন্ধ্যা 7টায়, শীতের রাত্রে। সায়েন্সে পড়বা, কষ্ট না করলে লাভ হবে। সাইকেল দিয়ে 5 কিলোমিটার দূরে গিয়ে সকাল 7টায় পৌঁছছি। 5 কিলোমিটার সকালবেলায় শীতের রাত, গ্রামের মধ্যে আরো শীত। সাইকেল দিয়ে সকালে 7টায় গিয়ে বের করছি, 7টা থেকে পড়ছে 8টা থেকে 9টা পরে পড়েছি। তো এখানে তোমাদের যদি বলো তোমরা যে আরামে এসে থাকো, তোমরা হারিকেন দেখো নাই, দেখছো?